আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আগামী বছরে দেশবাসী রাজনৈতিক সরকার পাবে, জানালেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বৈষম্যহীন সমাজ গড়া কঠিন। ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সুশাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিতের আশ্বাস তারেক রহমানের। বিএনপির প্রতি মানুষের আস্থা ও প্রত্যাশা ধরে রাখার তাগিদ। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে বাংলাদেশের কথিত ধর্মীয় সহিংসতার মামলাগুলো তদন্ত করার আহ্বান প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের। এবং ভারতের উস্কানিমূলক কর্মকাণ্ড দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ মনে করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। আগামী বছর দেশের মানুষ রাজনৈতিক সরকার দেখবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি জানান, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানো সম্ভব হবে। তিনি আরও বলেন, ব্যাংকের টাকা ব্যালেন্স শিটে আছে, কিন্তু বাস্তবে তার অস্তিত্ব নেই। বেক্সিমকোর মতো শিল্প প্রতিষ্ঠানগুলোর অর্থ লোপাটের কারণে বৈষম্যবিহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলা খুব কঠিন বলেও জানান এই অর্থনীতিবিদ। তরিক ইসলামের রিপোর্ট। সরকার থেকে দারিদ্র্য দূরীকরণ, সমতা ও সামাজিক অর্থনীতি নিয়ে রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত হল বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর বার্ষিক সম্মেলন। এ সময় বক্তারা টেকসই উন্নয়নের নানান সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন। আমাদেরকে ছেড়ে দাও, আমরা এখনো থাকতে চাই। সম্মেলনে অংশ নিয়ে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা জানান, বর্তমান সরকারের সময় কম। আগামী বছর রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমার ব্যক্তিগত মতামত, জানি না কি হবে। তখন সবাই মিলে ভাবা যাবে কিভাবে যাওয়া যাবে। তবে কোন দেশ কখনো তো হঠাৎ করে ওইভাবে উন্নতি হয়নি। তিনি বলেন, বড় শিল্প গ্রুপ দেশের অর্থ পাচার করেছে, ফলে বাধাগ্রস্ত হচ্ছে দেশের সামগ্রিক উন্নয়ন। বিভিন্ন বড় বড় কোম্পানির সব টাকা বাইরে চলে গেছে, যেখানে ব্যাংকের মানুষের টাকা ব্যাংকে আছে, কিন্তু ব্যাংকের সব টাকা বাইরে চলে গেছে, কিন্তু সেই টাকা তো মানুষের। বড় বড় শিল্প, বেক্সিমকো শিল্প ইন পার্টিকুলার, এগুলোর সব ব্যালেন্স শিট এখন দেখা যাচ্ছে, এগুলোতে ব্যালেন্স শিটে অনেক টাকা আছে, কিন্তু আসলে কোনো দেশের ভিতরে কোনো রিসোর্স নাই। And where will that money come from? এ সময় দেশের জনগণের সেবার সমতা নিশ্চিতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে অর্থ বরাদ্দ বাড়ানোর দাবি জানান স্বনামধন্য এই অর্থনীতিবিদ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জনগণের প্রত্যাশা ও আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফরিদপুর বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, অনিয়ম শৃঙ্খলা বিরোধী কাজে জড়ালে তার বিরুদ্ধে কঠোর হবে দল। সুশাসন প্রতিষ্ঠায় সরকার গঠন করতে পারলে সব ক্ষেত্রে জবাবদিহিতাও নিশ্চিত করার ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মইনুল হাসানের রিপোর্ট। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি শাসন ব্যবস্থায় কি ধরনের সংস্কার করতে চায় ৩১ দফা সেই রূপরেখা দেশের মানুষের কাছে পৌঁছে দিতেই দলের বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা। সদর উপজেলা হলরুমে দিনব্যাপী এ কর্মশালায় বৃহত্তর ফরিদপুরের ৬ জেলার বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৫০ নেতা অংশ নেন। ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার পতন ও পলায়নের পর বিএনপিকে ঘিরেই দেশের মানুষ নতুন স্বপ্ন দেখছে। দল আমি একা না, দল আপনি একা না, দল আমরা সবাই। রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় পুঁজি হচ্ছে মানুষের আস্থা, দলের পুঁজি হচ্ছে জনগণের আস্থা। জনগণের আস্থা যদি, এই পুঁজি যদি নষ্ট হয়ে, পুঁজি যদি হাত পড়ে, তাহলে কিন্তু সবকিছু নষ্ট হয়ে যাবে। অবশ্যই জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে উঠতে হবে, চলতে হবে। আমাদের মধ্যে কেউ কেউ কিছু কিছু ভুল করছে,
সেই ভুলগুলোকে তাদেরকে শুধরে দিতে হবে, অথবা তাদেরকে সতর্ক করতে হবে, তাদেরকে সাবধান করতে হবে, ক্ষেত্র বিশেষে আমাদেরকে আরো কঠোর হতে হবে। এ সময় গণতান্ত্রিক ধারাবাহিকতা ও সরকারের সব পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করার উপর জোর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পলায়নকৃত যে স্বৈরাচার, তাদের আমলে আমরা দুর্নীতির কথাই বলি, তাদের আমলে আমরা অরাজকতার কথাই বলি, আইন শৃঙ্খলার ক্ষেত্রে অবনতির কথা যেটিই আমরা উল্লেখ করি না কেন, যেটিই আমরা তুলে আনি না কেন, কোনো ক্ষেত্রেই কোনো জবাবদিহিতা ছিল না। আমরা দেশে একটি জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাইছি। জবাবদিহিতা প্রতিটি পর্যায়ে থাকতে হবে। ইউনিয়ন পরিষদের মেম্বার যেরকম জবাবদিহিতা করবে, প্রধানমন্ত্রীও জবাবদিহিতা করবে। পৌরসভার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান যেমন জবাবদিহিতা করবে, মন্ত্রীদেরকেও জবাবদিহিতা করতে হবে। একটি নিরপেক্ষ স্বাধীন নির্বাচন আমরা আশা করব, চাইব, যে নির্বাচনে মানুষ নিরাপদে স্বাধীনভাবে ভয় ভীতিহীনভাবে ভোট দিতে পারবে। আমরা জনগণের যেটি ডিসিশন, যেটি সিদ্ধান্ত নির্বাচনের মাধ্যমে, সেটি অবশ্যই আমরা মেনে নেব। দিনব্যাপী কর্মশালায় তৃণমূল নেতাদের পরামর্শ ও ৩১ দফা সংস্কার প্রস্তাবের নানা দিক ব্যাখ্যা করেন বিএনপির সিনিয়র নেতারা। মইনুল আহসান, এটিএন বাংলা। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলে জনগণ নির্বাচনমুখী হবে, তখন পরাজিত শক্তির আর কোনো ষড়যন্ত্র কাজ করবে না বলে মন্তব্য করেছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সংস্কারের কথা বলে অনির্দিষ্ট সময়ের জন্য ক্ষমতায় থাকলে ষড়যন্ত্র ও অস্থিরতা আরও বাড়বে বলে দাবি করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদী শক্তি যেন নতুন করে আধিপত্য বিস্তার করতে না পারে তা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান খন্দকার মোশাররফ। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন অভিযোগ করেন, বিভাজন সৃষ্টি করে ভারত আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কোনো উস্কানিতে বাংলাদেশের মানুষ পা দেবে না। যদি দেশে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়, তাহলে জনগণ নির্বাচনের প্রতি তারা মুখী হয়ে যাবে, নির্বাচনমুখী। আর নির্বাচনমুখী হয়ে গেলে আমার বিশ্বাস আজকে যে ছোটোখাটো ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে, এই ষড়যন্ত্র জনগণের কাছে পাত্তা পাবে না, জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। এবং এই সরকারেরও একটা সুযোগ হবে, তারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে হস্তান্তর করে তারা বিদায় নেওয়ার। আধিপত্যবাদী সম্প্রসারণবাদী যে কোনো উদ্যোগকে এই সরকার শুধু নয়, এদেশের মানুষ 18 কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু আন্তর্জাতিক গণমাধ্যম এবং প্রভাবশালী দেশের শীর্ষ সংসদীয় শুনানিতে অন্যায্যভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এই বিষয়ে প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে সেকুলার সংবাদপত্র ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে বাংলাদেশের কথিত ধর্মীয় সহিংসতার মামলাগুলো তদন্ত করার আহ্বান জানান। পোস্টে তিনি আরও উল্লেখ করেন, বিপ্লব পরবর্তী সময়ে নেত্র নিউজ যে 9 জন হিন্দু মৃত্যুর কথা বলেছিল, তাদের প্রায় সবগুলো রাজনৈতিক ও ব্যক্তিগত কারণে ঘটেছিল, যা সাম্প্রদায়িক সহিংসতা নয়। এই প্রতিবেদনের প্রতিবাদে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিবৃতি দেবে, এমনটাই আশা ছিল তাদের। এদিকে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে ভারত সীমান্তে বাংলাদেশের ড্রোন মোতায়েনের যে দাবি করা হয়েছে তা ভুয়া এবং পরিকল্পিত অপপ্রচারের অংশ বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বছরে জনপ্রতি সরকারের ভর্তুকি ৩,০০০ টাকা বলে জানিয়েছেন উপদেষ্টা ফয়জুল কবির খান। তিনি বলেন, বিদায়ী সরকারের নীতির কারণে বিদেশি উদ্যোক্তাদের পাশাপাশি দেশি উদ্যোক্তারাও জনগণের উপর চাপিয়েছে জ্বালানির চড়া দাম। রাজধানীতে ঢাকা চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ DCCI আয়োজিত জ্বালানি সহনশীল দাম ও সরবরাহ শীর্ষক সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা এসব কথা বলেন। 2010 সালের যে কালো আইন, সেটাকে আমরা বাতিল করে দিয়েছি। এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া বিদ্যুৎ জ্বালানি খাতে আর কোনো প্রকিউরমেন্ট হবে না, এবং এটার সুবিধাটা অলরেডি আমরা এখনই পেতে শুরু করছি। আগে যেখানে 4 জন না 5 জন অংশগ্রহণ করতো, এখন সেখানে এইবার গত ইয়েতে আমরা 12 জনকে পাই, এবং আমরা 35% দাম কম পাই।
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নয়, দায়িত্ব নিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি জানান, ভবিষ্যতে নির্বাচিত হয়ে যারা সরকার গঠন করবে তারা যেন ক্ষমতা নয় বরং দায়িত্ব পালনের মানসিকতা নিয়ে কাজ করেন। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থান, প্রত্যাশা, প্রাপ্তি এবং বর্তমান পরিস্থিতি পর্যালোচনা নিয়ে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে নাই, ক্ষমতা না, আমরা দায়িত্ব নিয়েছি। যে রাজনৈতিক দলগুলো নির্বাচন করতে চান তাদেরকে আগেই বার্তাটা দিতে হবে আপনারা ক্ষমতায় যাচ্ছেন না। দায়িত্ব যদি নিতে চান, দায়িত্ব যদি নিতে পারেন তাহলেই নির্বাচন করেন, না হলে আপনাদের নির্বাচন করার কোনো অধিকার নেই। দেশে জাতীয় ঐক্যের নামে অনৈক্যের সূচনা হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। রাজধানীর বনানীতে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি অভিযোগ করেন 50% মানুষকে জাতীয় ঐক্য থেকে দূরে রাখা হয়েছে। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। তখন আমি এমপি ছিলাম। জাতীয় পার্টি 6 ডিসেম্বরকে সংবিধান সংরক্ষণ দিবস হিসেবে পালন করে আসছে। এই উপলক্ষে শনিবার দুপুরে আয়োজিত আলোচনা সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেন, শক্তিশালী রাজনৈতিক দলগুলোর কাছে জিম্মি হয়ে আছে অন্তর্বর্তী সরকার। উনি যখন ডাক দিয়েছেন এবং ডাক দিয়ে যে মিটিংটা করেছেন, তাতে করে আমার কনক্লুশন হলো জাতীয় ঐক্যের নামে উনি জাতীয় অনৈক্যের সূচনা করেছেন বলে আমরা আশঙ্কা করছি। এই ক্র্যাকটা সৃষ্টি করা হয়েছে, ওনারা কাউকে নিচে নামিয়ে দিচ্ছেন, কাকে উপরে রাখছেন। কাজে একটা বৃহৎ অংশ, 50%-এর বেশি অংশকে ওনারা এই ডায়ালগের বাইরে রেখেছে। আমি মনে করি যে একটা জাতিগতভাবে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, অবিশ্বাসের সৃষ্টি হয়েছে। শক্তিশালী রাজনৈতিক দলগুলির কাছে ওনারা জিম্বি হয়ে গেছে, এখন ওনাদের পাওয়ার বেস হয়ে গেছে তারা। তাদের ফলে তাদের নিজস্ব ইচ্ছা শক্তি যতই থাক, তাদের নিজস্ব যতই ধ্যান ধারণা ভালো থাক, তারা সেটাকে করতে পারছে না। তিনি আরো বলেন, সাংবিধানিকভাবে মিটিং মিছিল করার অধিকার থাকলেও তা থেকে বঞ্চিত জাতীয় পার্টি। মামলার ভয় দেখিয়ে দলের নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। নির্বাচন যদি আপনারা আবার আওয়ামী লীগের মতোই করতে চান, একতরফা নির্বাচন, ওই কয়েকটা দল নিয়ে, তারপরে আবার ওটা থেকে 2/3 মেজরিটি করে সব পাশ করিয়ে নিলেন, সব কিছু সংস্কার হয়ে গেল, এই ধরনের সংস্কার কি টেকসই হবে? দেশের অর্ধেক লোককে আপনি নির্বাচনী প্রসেসের বাইরে রাখলেন, আপনি রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ড থেকে বাইরে রাখলেন, তারা কি বসে বসে আঙ্গুল চুষবে? দেশে তো অরাজকতা, যেটাই বলেন না কেন, অস্থিরতা, এইটা তো বীজ বপন হয়ে গেল। সকল দলের অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায় জাতীয় পার্টি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ধর্মীয় সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে ভারতের উস্কানিমূলক কর্মকাণ্ড বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি বলে অভিযোগ করেছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। দেশের জনগণকে সাথে নিয়ে ভারতের সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা দেন তারা। রাজধানীতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ থেকে এমন হুঁশিয়ারি দেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। তারা বলেন, বিগত সরকারের নেয়া নতজানু পররাষ্ট্রনীতি এদেশের জনগণ আর কখনোই মেনে নেবে না। জি.এম. তসলিমের রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের নির্যাতনের কাল্পনিক অভিযোগ এনে ভারতের বাংলাদেশ বিরোধী প্রচারণা, আগরতলায় বাংলাদেশ মিশনে উগ্রবাদীদের হামলা, জাতীয় পতাকা পোড়ানোর ঘটনায় বিক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে রাওয়া ক্লাবে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। মহাখালী থেকে শুরু হয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘুরে আবারও রাওয়া ক্লাবে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বলেন, ভারতের কর্মকাণ্ড বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে ভারতের দূতাবাস ও ভিসা অফিসের নামে অনেকগুলো অফিস কার্যকর আছে। আমরা ধারণা করি এই সমস্ত অফিস গোয়েন্দা বৃত্তি ছাড়া আর বিশেষ কিছু করে না। এ সময় তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকা জাতীয় ঐক্যে সাড়া দিয়ে বলেন, জাতির প্রয়োজনে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত প্রশিক্ষিত কর্মকর্তারা। যখন আমাদের সার্বভৌমত্বের উপর হামলা হয়, আমাদের পতাকা পদদলিত হয়, আমাদের দূতাবাসে আক্রমণ হয়, তখন আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা চুপ করে থাকতে পারি না। আপনারা
বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন ৭২ সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। তারা বলেন, ক্ষমতায় থাকার জন্য ভারতকে খুশি করতে পতিত আওয়ামী লীগ সরকার দেশের স্বার্থ বিসর্জন দিয়েছিল। এ সময় বাংলাদেশের বিরুদ্ধে দেশি বিদেশি যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন অবসরপ্রাপ্ত সামরিক অফিসাররা। তারা আমাদেরকে আবার তাদের একটা ডিপ স্টেট হিসেবে পরিণত করতে চায়। উই মাস্ট স্টপ এভরিথিং ইন বাংলাদেশ। এইবার ঈদে আমরা ভারতীয় পণ্য কিনবো না। কোনো ধরনের কালো হাত বাংলাদেশে চলবে না। উই লাভ অল ইন্ডিয়ান পিপল বাট উই হেট প্রেজেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট এন্ড देयर হিনাস অ্যাক্টিভিটিজ এগেইনস্ট আওয়ার মাদারল্যান্ড। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান অবসরপ্রাপ্ত সামরিক অফিসাররা। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে দাদাগিরি করতে গিয়ে ভারত বন্ধুহীন রাষ্ট্র পরিণত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিকেলে নাটোর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নিয়ামত উল্লাহ নান্নুর স্মরণ সভায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার পতনে ভারত সরকার ও উগ্র হিন্দুরা মর্মাহত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কোনো ব্যক্তির সঙ্গে নয়, বরং রাষ্ট্র বাংলাদেশের সাথে সুসম্পর্ক স্থাপনে ভারতের প্রতি আহ্বান জানান রুহুল কুদ্দুস তালুকদার দুলু। পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, আপনারা আমাদের বন্ধু হতে পারেন, আপনারা আমাদের প্রভু নয়। আপনাদের আচরণ, আপনাদের যে আচরণ আপনারা দেখান, আপনারা দাদাগিরি করতে চান। এই দাদাগিরি বাংলাদেশের ৮ কোটি মানুষ পাকিস্তানের কাছে মাথা নত করে নাই। বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের জনগণ ইন্ডিয়ার কাছে মাথা নত। বিশ্বের অন্যান্য দেশের সাথে সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করার জন্য আন্তর্জাতিক মেলার বিকল্প নেই বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ইন্টারন্যাশনাল চ্যারিটি বাজারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মেলার আয়োজক বিদেশি কূটনীতিক মিশন প্রধানদের দম্পতিদের সংগঠন ফোসা। এবার মেলায় অংশ নিয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান, নেপাল সহ 16টি দেশ। এসব স্টলে ওইসব দেশের বাহারি পণ্য ও খাবার পাওয়া যাচ্ছে। এ সময় পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন জানান, ফোসা একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। মেলা থেকে অর্জিত আয় দিয়ে সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের জন্য ব্যয় করা হবে। I wish the FOSA International Charity Bazaar every success and hope it achieves its goals of fostering goodwill, promoting cultural exchange and providing meaningful support to the disadvantaged. আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঝালকাঠিতে এবার আমন ধানের ফলন ভালো হলেও পোকার আক্রমণে দিশেহারা কৃষক। ঔষধ সরবরাহ সহ নানা ব্যবস্থা নিয়েও পোকার উপদ্রব ঠেকানো যাচ্ছে না। কৃষকদের অভিযোগ, কৃষি বিভাগের যথাযথ সহযোগিতাও পাচ্ছেন না তারা। তবে কৃষি বিভাগ বলছে পোকামাকড় দমনে কাজ করে যাচ্ছেন তারা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। আপাতত সমাধান হচ্ছে না দক্ষিণ কোরিয়ার চলমান রাজনৈতিক অস্থিরতা। হঠাৎ করে সামরিক আইন জারির ঘোষণা দেওয়ার জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল। এই ইস্যুতে নিজের রাজনৈতিক দল পিপলস পাওয়ার পার্টির সিদ্ধান্ত মেনে নেবেন বলেও জানিয়েছেন তিনি। টেলিভিশনে দেয়া এক ভাষণে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি এসব কথা বলেন। সামরিক শাসন জারি করায় দেশের পুরো রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়েছে। বিরোধী দল তার পদত্যাগের দাবি করেছে। এই ইস্যুতে দল প্রেসিডেন্টের পক্ষে থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পিপল পাওয়ার পার্টি পিপিপির শীর্ষ নেতা হান ডং হুন। গত ৩ ডিসেম্বর আকস্মিকভাবে দেশ জুড়ে সামরিক শাসন জারি করেন ইউন সুক ইয়ল। এবারে পার্টিক্স খেলার খবর। সমতায় ফেরার মিশনে ৪৭ রানের বড় ব্যবধানে হেরেই গেল বাংলাদেশের নারীরা।
তাতে এক ম্যাচ হাতে থাকতেই টি-20 সিরিজ জিতল আয়ারল্যান্ডের নারীরা। সেই সঙ্গে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার প্রতিশোধও নিল তারা। সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 135 রানের টার্গেটে নেমে 87 রানেই অল আউট হয় নিগার সুলতানা জ্যোতির দল। টাইগ্রেসদের পক্ষে সর্বোচ্চ 38 রান করেন শারমিন আক্তার সুপ্তা। আইরিশ বোলার ওরলা প্রেন্দারগাস্ট 13 রানে 3 উইকেট তুলে নিয়ে বাংলাদেশ শিবিরের ধস নামান। এর আগে টস জিতে ব্যাটিং করে নাহিদ জাহানারাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 5 উইকেটে 134 রানে থামে আইরিশদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ 35 রান করেন লরা ডেলানি। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সোমবার মুখোমুখি হবে দুদল। সংবাদ শেষ করব, তার আগে সংবাদ শিরোনাম আরো একবার। আগামী বছরই দেশবাসী রাজনৈতিক সরকার পাবে, জানালেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বৈষম্যহীন সমাজ গড়া কঠিন। ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সুশাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিতের আশ্বাস তারেক রহমানের। বিএনপির প্রতি মানুষের আস্থা ও প্রত্যাশা ধরে রাখার তাগিদ। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে বাংলাদেশের কথিত ধর্মীয় সহিংসতার মামলাগুলো তদন্ত করার আহ্বান প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের। এবং ভারতের উস্কানিমূলক কর্মকাণ্ড দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ মনে করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।